সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে? এই সার্জিস, তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া, আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। আমি আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না। এখানে একজন তরুণ ডাক্তার। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ, এখন চাপ বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রধান জেনারেল ওয়াকার নাকি অ্যারেস্ট হয়ে আছেন। কাল রাতে যখন ঘুমোতে যাব তখনও শেষ ফোনটা ছিল, জানেন ভাই, জেনারেল ওয়াকার তো পুরো অফিসে অবরুদ্ধ। তার এডিসির এক আত্মীয় আমাকে বলেছে। এর মাঝখানে সারা দিনে আমি বেশ কয়েকটি ফোন পেয়েছি। সবার একই জিজ্ঞাসা ছিল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি আটক হয়ে আছেন কিংবা ক্যান্টনমেন্টের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন। বাধ্য হয়েই আমি আমার যে সোর্স গুলো আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান অবস্থা কি। মধ্যরাতে টেক্সট মেসেজ করে আমাকে জানানো হলো যে এই পুরো বিষয়টাই গুজব। জেনারেল ওয়াকার নর্মালি আছেন, তিনি তার রেগুলার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। এই সবই আসলে সারাদিন চলমান একটা গুজব। আজকেও কিন্তু এই গুজবটা চলছে, কিন্তু পুরোটাই গুজব যেটা আমি বলেছি। তারপরেও ক্যান্টনমেন্টে কিন্তু একটা টেনশন বিরাজ করছে। যদিও দুদিন আগে দরবার করে জেনারেল ওয়াকার বলেছেন যে এগুলো কিছু না, এগুলো গুজব, কিন্তু আসলে না। ক্যান্টনমেন্টের ভেতরে একটা টেনশন চলছে, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়েজুর রহমানকে ঘিরে একটা উত্তেজনা দেখা দিয়েছে। এবং ফয়েজুর রহমান বর্তমানে এক ধরনের মনিটরিং এর আওতায় আছেন, অনেকটা নজরবন্দি অবস্থায় আছেন। তিনি কি করেন, কোথায় যান, কার কার সাথে কথা বলেন, তার কাছে কারা দেখা করতে আসে, এই সব বিষয়গুলো খুব স্ট্রংলি মনিটর করা হচ্ছে। গতকাল নিকটজনের কাছে, দু একজনের কাছে ফোন করে ফয়েজুর রহমান এটি বলেছেন যে তার নাম রিসেন্টলি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়, তিনি একটু চাপের মুখে আছেন এবং তিনি সবার আলোচনায় শুধু নয়, তিনি সবার সার্ভিলেন্সের মধ্যেও পড়ে গেছেন এবং সেটা তার জন্য বেশ অস্বস্তিকর হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে? এমন কোনো ঘটনা হতে পারে, হলেও অস্বাভাবিক কিছু হবে না বলে মনে করি। বিবিসির পক্ষ থেকে তার একটি ইন্টারভিউ করা হয়েছে যেখানে তিনি বেশ অপ্রিয় সত্যগুলো উচ্চারণ করেছেন, অথচ ঠিক তার উল্টো কথাই বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসির সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে মূল্যস্ফীতি কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটির সমাধান পুরোপুরি কঠিন। অর্থাৎ নির্বাচিত সরকার না এলে যে আরো অনেক কিছুই কঠিন হবে, এইভাবে দেশ চলতে পারে না, প্রকারান্তরে তার কথার মধ্যে দিয়ে উঠে এসেছে। এবং তিনি মূল্যস্ফীতির পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি চিহ্নিত করেছেন সেটি হচ্ছে চাঁদাবাজি। তিনি বলছেন যে আগে যারা চাঁদাবাজি করতো তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় রয়েছে। তিনি এর মধ্যে আরো অনেক বিষয় নিয়ে এসেছেন যে সরকারের যেসব জায়গা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলছেন যে অর্থনৈতিক খাতে অনেক ক্ষত ছিল, সমস্যাগুলো বহু ধরনের। ব্যাংকিং খাতে যে অনিয়ম, পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতে এরকম দুরবস্থা হয়নি, সত্য কথা। অর্থ চুরি হলো, অসংখ্য ঋণ খেলাপি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং নিয়ম নীতি ভাঙা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, আমরা এগুলোর সঙ্গে একমত পোষণ করি। কিন্তু পরবর্তীতে যখন প্রশ্ন করা হচ্ছে, গত 6 মাসে একটি বড় ইস্যু বারবার সামনে এসেছে, উচ্চ মূল্যস্ফীতি। গত 3 মাসে মূল্যস্ফীতি 10 থেকে 11% মধ্যে রয়েছে, আপনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না কেন? তিনি বলছেন যে এগুলো আমরা কি বলা যায়, এটাকে লিগেসি আকারে পেয়েছি, এটা লেগাসি প্রবলেম। গত 2-3 বছর ধরে মূল্যস্ফীতির এইরকম অবস্থা হয়নি। তার উত্তরে তিনি বলছেন, দেয়ার আর লট অফ মানি প্রিন্টেড, লট অফ মানি ফ্লোটিং অ্যারাউন্ড দ্য বিগ মেগা প্রজেক্টস। মানে তিনি যেগুলো বলতে চেয়েছেন যে টাকা ছাপানো হয়েছে বেশি মাত্রায়। তিনি বলছেন যে টাকা পাচার হয়েছে, বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই বড় প্রকল্পের কারণে রিটার্নগুলো খুব দ্রুত আসে না, ধীরে ধীরে আসে, এইসব কারণে অনেক কিছু প্রভাব পড়েছে। পরবর্তী তিনি বলছেন যে এর ফলে মূল্যস্ফীতি আমরা একেবারে নিয়ন্ত্রণ করতে পারিনি তা না, কিছুটা কাজ করছে।
এখন সবকিছু পিছনে তিনি চাঁদাবাজি বিষয়টিকে উল্লেখ করেছেন এবং খুব স্পষ্ট ভাষায় বলেছেন, যেটি বিএনপি জামাত কেউ অস্বীকার করছে না। তিনি একেবারে মোটামুটি শব্দগুলো উচ্চারণ ছাড়াই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে চারিদিকে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, 3টি গ্রুপ এখন চাঁদাবাজি করছে। একটা হচ্ছে আগে যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগ সরকারের সময়, তারা যেমন রয়েছে, এর সঙ্গে আওয়ামী লীগ এসেছে, এর মধ্যে জামাত এসেছে। অর্থাৎ তিনি একটু পরোক্ষভাবে বলছেন যে যারা এখন পলিটিক্যালি ইমার্জিং, যারা এখন মোটামুটি সরকারে না থেকেও ক্ষমতার চর্চা করছে, মাঠ পর্যায়ে আছে, তারা চাঁদাবাজি করছে এবং স্থানীয় জনগণ করছে। এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়েছে। একটা এক্সাম্পল দিই, আমি শ্রীলঙ্কার এক্সাম্পল দেওয়ার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে কি ধরনের মতবিরোধ তিনি করেছেন আমি সেটাতে আসছি। শ্রীলঙ্কাতে আমরা জানি যে গত 2 থেকে 2.5 বছর আগে মাত্র 2022 সালের মাঝামাঝি এসে কি পরিমাণ অর্থনৈতিক তীব্র সংকটে পড়লো, যার কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল শেখ হাসিনার মতন। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি 69.8% উঠে গিয়েছিল এবং পণ্যের ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছিল আমদানি করতে না পারার কারণে, আমদানি খরচ না থাকার কারণে। সেই শ্রীলঙ্কা মাত্র 2 থেকে 2.5 বছরে কিভাবে ঘুরে দাঁড়ালো, বারবার এক্সাম্পলটা আমাদের সামনে আসে। এখন শ্রীলঙ্কাতে 65 বছরের মধ্যে মূল্য হ্রাস, 65 বছরের মধ্যে, এবং এবছর সেখানকার মূল্যস্ফীতি হবে 5%, যেখানে 69.8% ছিল। এবং প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক, যিনি নতুন নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, তিনিও শক্ত হাতে হাল ধরেছেন। এর আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানেই তো মূল্যস্ফীতি কমে এসেছে। এখনো তো আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন পারছে না? এই কারণে কমিটমেন্টের অভাব, জোরের অভাব, শক্তির অভাব। কাকে খুশি রাখবে, কাকে খুশি রাখবে না, তারা সে চেষ্টাতেই আছে। এটা তো স্পষ্ট। আওয়ামী লীগের কিছু চাঁদাবাজি এখন রয়েছে, সেগুলো এখন নস্যি। তার জায়গায় বিএনপি জামাত সমান হারে চাঁদাবাজি করছে। বিএনপি থেকে কাউকে বহিষ্কার করা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। বিএনপি আবার খুব শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করতে পারছে না, সামনে নির্বাচন, সবাইকে দরকার। এগুলো তো অপ্রিয় সত্য। আমাদের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, চাঁদাবাজি কোথায় হচ্ছে আমরা দেখতে পাই না, সরকারের চোখ এত পরিষ্কার না। এই যে বোকাশোকা কথা বলেন, সহজ সরল কথা বলেন, অনেকে বাহাবা দিয়েছেন, আহা সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা তিনি বলেন না, তার মধ্যে কমিটমেন্টের অভাব। যে কথাগুলো অর্থ উপদেষ্টা বলেছেন, চাঁদাবাজির কথা স্বীকার করেছেন, সেই কথাটি প্রধান উপদেষ্টা বলতে পারেননি, অথবা তিনি লুকিয়ে গেছেন, হাইড করে গেছেন, অথবা তিনি আসলেই জানেন না। তাহলে এই প্রধান উপদেষ্টাকে দিয়ে আমরা কি করব? অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ কিছু অপ্রিয় কথা আরো সাথে উচ্চারণ করলেন। তিনি বললেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান পুরোপুরি করা যাবে না। এই বিষয়টিও যদি সরকারের নীতি নির্ধারকরা সবাই বুঝতেন, নির্বাচন দিতেও এত গড়িমসি করতেন না। তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে, কারো, আমি বলবো সবার না, কারো সরকারের কোনো উপদেষ্টার বক্তব্য শুনলে, আমি ছাত্র 3 উপদেষ্টার কথা বাদ দিলাম, আরো কয়েকজন রয়েছে, তার মধ্যে একজন বন পরিবেশ জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজাউল হাসান, কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, এরকম কয়েকজন উপদেষ্টা রয়েছে। মনে হচ্ছে তারা নিজেরাই একটা দল করেছে, একটি রাজনৈতিক সরকার। অন্য দল কি বললো তাদের কাছে কিছু যায় আসে না, তারা নিজেদের মতো করে বলে যাচ্ছে। অতএব সমস্যা ভয়ঙ্কর হচ্ছে, গভীর হচ্ছে। এই সমস্যা সরকার কিভাবে তাল দিবে সেটি অনেক বড় প্রশ্ন হলেও উত্তর মোটামুটি আমরা জানি। একেবারে হসপস বাঁধিয়ে দিবে, সামাল দিতে পারবে না। বাস্তবতা এটি। মনে হচ্ছে খুব আরামায় সে আরো 2-4 বছর কন্টিনিউ করা যাবে, সেটি তো সম্ভবই না। কিন্তু সরকারের ভাগ্যে করুণ কোনো পরিণতি না ঘটুক, এটি আমরা চাই। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ, এখন চাপ বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী এই সরকার পার করেছে 5.5 মাসেরও বেশি সময়। আগস্ট থেকে গোটা জানুয়ারি কেমন ছিল সরকারের যাত্রাপথ, এখন কি অবস্থায় আছে, এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। প্রতিবেদনটিতে তারা বলছে, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ, এখন চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। শুধু প্রতিশ্রুত সংস্কার নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ বেড়েছে। এখন অন্যতম বড় একটা ইস্যু হলো জাতীয় নির্বাচনের তফসিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির দিক থেকে চাপ ছিল, কিন্তু ডক্টর ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন যতই দূরে থাকুক না কেন, তা এরই মধ্যে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের মধ্যে একটা আলোড়ন তুলেছে। তারিখ ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময় কেমন হতে পারে তা এখনো অনিশ্চিত।
এদিকে ডক্টর ইউনূস বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কারে এবং অন্যটি নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে। এই কমিশনগুলোর মধ্যে 4 জানুয়ারির মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে। তারা ব্যাপক রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছে। ডক্টর ইউনূস নিজেই আরেকটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যেটি রাজনৈতিক দলগুলো সহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে আলোচনা করবে। আইসিজি আরো বলছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দলটিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেকে হতাশ। অতীতে ক্ষমতায় থাকাকালীন, বিশেষ করে 2000-এর দশকের শুরুতে বিএনপির মধ্যে প্রায়ই হাসিনার আওয়ামী লীগের অনুরূপ স্বৈরাচারী প্রবণতা দেখা গেছে। এটি অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকদের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়, কারণ এই সরকারের সংস্কারের লক্ষ্য দেশকে আবারও স্বৈরাচারের কবলে পড়া থেকে বাঁচানো। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতি নিয়েও লেখা হয়েছে আইজিসির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে বাংলাদেশের জনগণের আরও অপেক্ষা করতে হবে। আরও লেখা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কে এখনও টানাপোড়েন রয়েছে, আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি। এই যে সড়ক, এই যে বাচ্চা ছেলে পেলে, তোমরা শোনো, আমরা চুপ্পুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম, আমরা বিক্ষোভ করেছিলাম, চুপ্পুর বাসভবন ঘেরাও করেছিলাম। এই যে সার্জিস, তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা গিয়ে চুপ্পুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম, বিক্ষোভ করেছিলাম, ঘেরাও করেছিলাম, তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল। এই বেজব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে? তোমাদেরকে জবাব দিতে হবে। কত টাকা খেয়েছো তোমরা? এই সার্জিস, তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া, আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই নাসির বাম সংগঠন থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসে বেয়াদবি করে। বাম মানেই বেদব, বাম মানে কি? এই বাম মানে কি? বাম মানেই বেদব। বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেয়াদবি করে, বামরা ইসলামের সঙ্গে বেয়াদবি করে, বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেয়াদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ভুলণ্ডিত করে বেয়াদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা। বেগম জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, জামাতের সৈনিকরা, শিবিরের সৈনিকরা, গণ অধিকারের সৈনিকরা, ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা, তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না, প্রোগ্রাম চলবে। এইটাই ছিল জুলাই স্পিরিট। আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে। আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই। তোমাদের হাতে নিয়ন্ত্রণ। এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ, এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার আমি আর কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিতরণ করো? নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে, তাই না? এখন আবার শুনছি পদত্যাগ করবে। পদত্যাগ করবা কেন? এই 6 মাস 7 মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে, এখন নির্বাচন করে আবার এমপি হবা, তাই না? তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন? আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না। 572 জনকে তারা জামিন দিয়েছে, আমরা তার তালিকা বের করবো। তালিকা করে করে ওই আমরা ছবি টাঙ্গাবো, উমুক বিচারপতি, উমুক আওয়ামী লীগ দোসরকে জামিন দিয়েছে। এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করবো। কোন কোন বিচারক জড়িত, তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে, আমরা সেগুলো সব ফাঁস করে দিব। নাহিদ মাইনকা চিপাই পড়লেই তার পাশা খুঁড়িলে কালো পাছা দেখায়, কালো পাছা দেখায় আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়। আমার কথা, কালো পাছা শুধু তোমার হয়নি, কালো পাছা জামাতের হয়েছে, শিবিরের হয়েছে, তাহের ভাইয়ের হয়েছে, কালো পাছা খসরু ভাইয়ের হয়েছে, সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে, শিমুল বিশ্বাসের হয়েছে, শফিকুল ইসলাম হুজুরের হয়েছে। এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি, সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে, বেয়াদবি করে। 16 বছর ধরে আমরা লড়াই করছি, আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে
তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।